জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা, শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে দোয়া মোনাজাত। সংকটে জাতিকে ঐক্যবদ্ধ রাখাই হবে নতুন রাষ্ট্রপতির চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। কে কেমন শাসন করবে বা করে, এটা অনেক সময় পার্সোনালিটির উপরেও ডিপেন্ড করে। বাংলাদেশের যে রূপকল্প, তার একজন নায়ক হিসেবে উনি আবির্ভূত হতে পারেন কিনা, এটি হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। বঙ্গভবন ছেড়ে গুলশানের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তার বিরুদ্ধে আমলে নেয়ার মতো অভিযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাউন্সিলর একরাম হত্যা মামলায় হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা। অভ্যুত্থানে ইয়ামিন হত্যায় 19 জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ। প্রথম ধাপে প্রবাসী কার্ড পাচ্ছেন 50,000 নারী কর্মী। চলতি বছর সেবার আওতায় আসছে 2 লাখ, রেমিটেন্স বৃদ্ধির প্রত্যাশা। দেশে শিক্ষা ব্যবস্থার সব স্তরেই হাজারো শিক্ষকের পদ শূন্য। ব্যাহত পাঠদান কার্যক্রম, মান ফেরাতে উদ্যোগের দাবি। অস্ত্র ভান্ডারে টান পড়ায় যুদ্ধ কৌশলে পরিবর্তন, ইরানে বড় হামলার পরিকল্পনা স্থগিত ট্রাম্পের। লোহিত সাগরে নতুন উত্তেজনা। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তাসনিম অর্থে এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানাবো পুরো খবর। প্রথম কর্মদিবসের শুরুতেই জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। 2 স্থানেই নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অস্থায়ী রাষ্ট্রপ্রধান। জাতীয় স্মৃতিসৌধ থেকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আসেন তিনি। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই রাষ্ট্রীয় কর্মসূচিকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যান এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শনার্থীদের চলাচল ছিল নিয়ন্ত্রিত। স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকারের পদে থাকায় সংবিধান অনুযায়ী দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সংকটময় সময়ে জাতীয় ঐক্য অটুট রাখাই হবে নতুন রাষ্ট্রপতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, শুধু দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটেই নয়, ভূ রাজনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক পরিসরকেও ধারণ করার সক্ষমতা থাকতে হবে নতুন রাষ্ট্রপতি। সাধারণ মানুষও মনে করেন নতুন রাষ্ট্রপতির সফলতা নির্ভর করবে তার নেতৃত্ব, বিচক্ষণতা ও রাজনৈতিক প্রজ্ঞার উপর। নানা নাটকীয়তায় 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে চলছে আলোচনা আর জোর জল্পনা। তবে যিনি নতুন রাষ্ট্রপতি হন না কেন, সাধারণ মানুষ মনে করে তার মধ্যে থাকতে হবে যোগ্যতা আর অভিজ্ঞতার মিশেল। লিটারেট পারসন এবং জ্ঞানী ব্যক্তিকে দিতে চাই যে ভালো লোক আসুক, যিনি অ্যাডভাইস করতে পারবেন। আমাদের প্রধানমন্ত্রী তো একটু বয়স ধরেন একটু ইয়াং, নিয়ে অল্প বয়সী বলবো, তা ওনাকে যাতে ভালো অ্যাডভাইস করতে পারেন। 91তে সংসদীয় সরকার ব্যবস্থা ফিরে আসার পর রাজনীতি সংশ্লিষ্ট মুখ যেমন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, অরাজনৈতিক ব্যক্তিরাও রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। এবার কি হবে তা নিয়ে সাধারণের মধ্যে আছে মিশ্র মত। বিগত সরকার আমলে দেখে আসছি, যেই রাষ্ট্রপতি সরকার পক্ষ নেয় সে আর জনগণের চিন্তা করে না। তো রাষ্ট্রপতি তো আসলে রাজনৈতিক কোনো দলের হওয়া উচিত না। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকেই পরবর্তী রাষ্ট্রপতি আসুক, কারণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না আসলে দেশের প্রেক্ষাপট দেশ চালাতে অনেক হিমশিম খাওয়া লাগে। নতুন রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সাবেক ও বর্তমান আমলাদের নামও উঠে আসছে আলোচনায়। আমলা সবসময় রিজিড ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করতে পছন্দ করে, আর যিনি রাজনীতিবিদ অনেক বড় ক্যানভাসে চিন্তা করতে অভ্যস্ত। জাতীয় স্বার্থ এমনকি আন্তর্জাতিক পরিসরও কিন্তু তিনি তার চিন্তার মধ্যে
ধারণ করেন। এখন কে কেমন শাসন করবে বা করে এটা অনেক সময় পার্সোনালিটির উপরেও ডিপেন্ড করে, ব্যক্তিগত। আবু সাইদ চৌধুরী আর চুপ্পু এক জিনিস না। বিশ্লেষকরা বলছেন নতুন রাষ্ট্রপ্রধানকে মোকাবেলা করতে হবে নানাবিধ চ্যালেঞ্জ। সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, সংস্কার প্রক্রিয়ায় একটা ভূমিকা রাখা, এবং আমরা যে সত্যিকারের বাংলাদেশের স্বপ্ন দেখেছি মুক্তিযুদ্ধের পরে এবং জুলাইয়ের অভ্যুত্থানের পরে, সেই বাংলাদেশের যে রূপকল্প তার একজন নায়ক হিসেবে উনি আবির্ভূত হতে পারেন কিনা, এটি হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। গত শুক্রবার শারীরিক অসুস্থতার কারণ দেখে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন সংসদের পরবর্তী অধিবেশনে সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ৩৯ মাসের রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে পদত্যাগের 2 দিনের মাথায় বঙ্গভবন ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়াকে কেন্দ্র করে ছিল না কোনো আনুষ্ঠানিকতাও। রোববার দুপুরে বঙ্গভবন ছেড়ে গুলশান 2-এ নিজের বাসভবনে পৌঁছান তিনি। বঙ্গভবনের দরজা আজ আর কোনো রাষ্ট্রীয় আড়ম্বরের সাক্ষী হয়নি। নীরবেই শেষ হলো দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধ্যায়। পদত্যাগের 2 দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়ে নিজের ঠিকানায় ফিরলেন তিনি। পেছনে রেখে গেলেন বাংলাদেশের সবচেয়ে ঘটনাবহুল রাজনৈতিক সময়ের এক বিতর্কিত অধ্যায়। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর দুপুরে গুলশানের বাসার উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি। এখন থেকে গুলশান 2-এর 123 নম্বর সড়কের নিজ বাসভবনে থাকবেন তিনি। 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মেয়াদকালেই অনুষ্ঠিত হয় বিতর্কিত দ্বাদশ জাতীয় নির্বাচন, ঘটে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার, গঠিত হয় অন্তর্বর্তী সরকার এবং পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ঘটনাবহুল রাজনৈতিক সময়ের নীরব সাক্ষী ছিলেন তিনি। আমি আইন অনুযায়ী শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের ইতিহাসে অধিকাংশ রাষ্ট্রপতির বিদায়ই ছিল অনেকটা নীরব। তবে 2023 সালে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেয়া হয়েছিল রাষ্ট্রীয় গার্ড অব অনার ও আনুষ্ঠানিক বিদায়। সেই তুলনায় মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ও যোগ হলো নির্ভীত বিদায়ের তালিকায়। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। বিরোধী পক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সুরক্ষা এবং সুযোগ সুবিধা পাবেন তিনি। শারীরিক অসুস্থতায় মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার এনসিপি, জামায়াত সহ বিরোধী পক্ষ। বিভিন্ন স্থানে মামলার আবেদন, এমনকি গ্রেপ্তারের দাবিও উঠেছে। সংবিধানের 51 ধারা অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় তাকে আদালতের কাছে জবাবদিহি করতে হয় না, এমনকি মামলা কিংবা গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারে না আদালত। এবার রাষ্ট্রপতির পদ ছাড়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনের সে সুরক্ষা থাকবে কিনা প্রশ্ন উঠেছে। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সরকার এসব অভিযোগ আমলে নিচ্ছে না। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। সেটা আছে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে। সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। মন্ত্রী বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি অন্তর্বর্তী ও বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী তিনি নিরাপত্তা সহ বিভিন্ন সুবিধা পাবেন। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে। সেটা 6 মাসের তিনি তাদের
সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে, আর মতিঝিলে মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত চলছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা আর্থিক অনিয়মের তদন্ত করবে না কেন্দ্রীয় ব্যাংক। রোববার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তবে দেশের আর্থিক খাতের সংস্কারে ব্যাংক ভিত্তিক যে তদন্তগুলো চলছে সেখানে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। উনি 1 নম্বর ব্যক্তি ছিলেন, হ্যাঁ, রাষ্ট্র সংবিধান অনুযায়ী, এবং এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আসলে বিধি মোতাবেক যখন অ্যাড্রেস করার প্রয়োজন তখনই করা হবে। এটা আলাদা করে বাংলাদেশ ব্যাংক কোনো বিশেষ প্রায়োরিটি দিচ্ছে বা কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করতেছে, এরকম হওয়ার সুযোগ নেই। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে, এমনটাই জানিয়েছেন আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী অডিটোরিয়ামে এসব কথা বলেন তিনি। যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপর আপনাদের রাখতে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাব না। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীতে সেনা সদরে এর কার্যক্রম উদ্বোধন করা হয়। আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতির বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। সেনা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন সরকার প্রধান। মন্তব্য লিপিবদ্ধ করেন পরিদর্শন বইয়ে। দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত সভায় তিনি এই আশ্বাস দেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তা দেবে। প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি কমানো এবং ব্যাংকিং সুবিধা দিতে চালু হতে যাচ্ছে বিশেষ প্রবাসী কার্ড। আগস্টে প্রথম ধাপে 50,000 নারী কর্মী দিয়ে শুরু হয়ে চলতি বছরের মধ্যেই অন্তত 2 লাখ কর্মীকে এই সেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে আর্থিক লেনদেনের সুযোগ বৈধ পথে রেমিটেন্স বাড়াতে বড় ভূমিকা রাখবে। প্রিয়জন ছেড়ে দূর পরবাসে হাড়ভাঙা খাটুনি, এই নিয়েই প্রবাসীদের জীবন। দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও বিমানবন্দর, ইমিগ্রেশন থেকে শুরু করে পদে পদে নানামুখী হয়রানি আর বঞ্চনার শিকার হতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের। এসব ভোগান্তি কমাতে প্রবাসীদের জন্য এবার পুরুষ ও নারী 2 ক্যাটাগরিতে আসছে প্রবাসী কার্ড, যার মাধ্যমে বিমানবন্দরে দীর্ঘ লাইন এড়িয়ে মিলবে অগ্রাধিকার ইমিগ্রেশন ও বিনামূল্যে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস। সাথে আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ এবং হাসপাতালে বিশেষ চিকিৎসা ছাড় পাবেন তারা। আন্তর্জাতিক ইভিএম চিপযুক্ত এই কার্ডের মাধ্যমে সরাসরি বিকাশ, নগদ সহ যে কোনো MFS-এ সহজেই টাকা পাঠানো যাবে। আগস্টেই প্রথম ধাপে 50,000 নারী কর্মী দিয়ে এটি শুরু করার কথা জানিয়েছে জনতা ব্যাংক। এবছরের মধ্যেই ধাপে ধাপে 2 লাখ কর্মীকে আনা হবে প্রবাসী কার্ডের সেবার আওতায়। প্রাথমিকভাবে এই জর্ডানে যে নারী কর্মীরা যাচ্ছে তাদের মধ্য থেকে হয়তো 500 একটা পাইলট বেসিসে শুরু করা হবে এবং পর্যায়ক্রমে বিশ্বের যে কোনো দেশে যে সমস্ত আমাদের শ্রমিকরা যায় সেই সমস্ত জায়গাগুলোতে এক্সটেন্ড করা হবে। এই উদ্যোগ প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আরো বেশি উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সত্যিকার অর্থে আমরা কিন্তু রেমিটেন্সের সম্পূর্ণ সুফলটা ভোগ করি না, কারণ দেখা যায় যে অনেকেই এই বিভিন্ন জটিলতা, দেরি হয়, সব জায়গায় ব্রাঞ্চ নেই, ছুটি নিয়ে তিনি ব্যাংকে যেতে পারছেন না, তারা সহজ পন্থা ইনফর্মাল সেক্টরকে ব্যবহার করেন এবং সেই টাকাটা দেশে আসে
কিন্তু সেটা কিন্তু দেশের অর্থনীতিতে কোনো যোগ আমরা হতে দেখি না। এটা কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা যদি আমরা বাধ্যতামূলক করতে পারি যে যেভাবেই হোক সেই কার্ডের মাধ্যমে টাকা পাঠাবে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে একটি অ্যাকাউন্ট, বৈধ পাসপোর্ট, এনআইডি এবং বিএমইটি স্মার্ট কার্ড থাকলেই যে কোনো প্রবাসী সহজে সংগ্রহ করতে পারবেন এই কার্ড। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দেশজুড়ে শিক্ষার মান নিয়ে প্রশ্ন নতুন নয়, তবে সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে শিক্ষক সংকট, প্রধান শিক্ষক পদের শূন্যতা, বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব এবং প্রাইভেট টিউশনি নির্ভরতা বৃদ্ধির অভিযোগে। সব স্তরেই হাজার হাজার শিক্ষক পদ শূন্য, এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। রাশেদ রায়হানের রিপোর্ট। স্কুল যেন এখন অভিভাবকের কাছে সন্তানের শুধু উপস্থিতি নিশ্চিত করার একটি প্রতিষ্ঠান। পড়া শেখাতে স্কুলের চেয়ে বেশি ভরসা রাখতে হচ্ছে প্রাইভেট শিক্ষকের উপর, ফলে খরচ বাড়ছে। শ্রেণীকক্ষে পাঠদান নিয়ে প্রশ্ন, শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে রুটিন, তদারকির ঘাটতি, সব মিলিয়ে দিন দিন কমছে শিক্ষার মান। কয়েকটা টিচার আছে যারা কোচিং করায়, কোচিং করানোর টাইমে আমাদের এখানে পরীক্ষার বিভিন্ন ধরনের সুবিধা দেয়। যারা কোচিং করে তাদের থেকে আপনার প্রতি মাসে 2500 টাকা করে দেয়। স্কুলে কিছু বোঝানো হয় না, বুঝতে চাইলেও ম্যাম ভালো করে বুঝায় না। স্কুলে ওইভাবে পড়ালেখা করলে তার এখানে আসতে হইতো না। বাইরের পড়াটা বন্ধ করা একমাত্র সমাধান হলো স্কুলের ভিতরে আরও বেশি কনস্ট্রাকটিভ লার্নিং নিশ্চিত করা। শ্রেণীকক্ষে পাঠদারি হওয়ার কথা শিক্ষার্থীদের শেখার প্রধান ভরসার জায়গা, কিন্তু বাস্তবে শিক্ষক সংকট, শিক্ষার মান নিয়ে প্রশ্ন এবং প্রাইভেট নির্ভরতা সব মিলে অভিভাবকদের বড় রকমের অসন্তোষ। তাই শিক্ষার মান ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ কি, সেই প্রশ্ন উত্তর খুঁজছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সবাই। রাজধানীর তেজগাঁওয়ে শহীদ মনুমিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩য় থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ৪২০ জন, শিক্ষক মাত্র ৯ জন। এক শিক্ষকের কাঁধে ৪৭ জন শিক্ষার্থীর দায়িত্ব, যদিও এই সংখ্যা হওয়ার কথা ৩০। প্রত্যেক ক্লাসে টিচাররা 7টা করে 6টা করে ক্লাস, মাস্টারও যাইতে হয় ক্লাসে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ক্লাসে ক্লাস নিচ্ছে, নিয়ে এইভাবে আমরা চালাচ্ছি। দেশের অধিকাংশ সরকারি স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নেই, অনেক স্কুলে নেই প্রধান শিক্ষক। মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ৯২,০০০ শিক্ষক পদ শূন্য। রাজধানীর ঢাকা কলেজের স্কুলে শিক্ষার্থী ২,০০০-এর বেশি, ৫০ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন ৩৩ জন। একই সংকট গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলেও। কোনো মতে আমি গণিতের ক্লাসে টিচার পাচ্ছি না, তখন তো বাধ্য হয়ে আমার অন্য সাবজেক্ট ওই ক্লাসটাকে যাতে খালি না যায়, এই জন্য আমাকে তো কেউ না কেউ দিয়ে ওই ক্লাসটা চালিয়ে নিতে হয়। গভর্নমেন্ট স্কুলগুলোতে বর্তমানে শিক্ষক সংকট একেবারে চূড়ান্ত পর্যায়ে, বেশ খারাপ, নাজুক অবস্থা। মাউসি বলছে, বদলীয় নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করার প্রক্রিয়া চলছে। কোচিংয়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রেণীকক্ষে যাওয়ার মতো শিক্ষক নেই, আবার কোনো জায়গায় দেখবেন যে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যাই অনেক সময় বেশি। যেখানে যেখানে শিক্ষক বেশি আছে সেখান থেকে কম আছে, সেখানে দেওয়া হবে, সে ব্যাপারে আমাদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অভিভাবকদের প্রত্যাশা শুধু প্রতিশ্রুতি নয়, শ্রেণীকক্ষে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্র আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত রেখেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার আশঙ্কা এই সিদ্ধান্তের অন্যতম প্রধান কারণ। একই সঙ্গে আঞ্চলিক অস্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এদিকে লোহিত সাগর ঘিরে নতুন উত্তেজনায় সৌদি, ইয়েমেন। টানা ১৩ রাত ইরানে হামলা চালানোর পর ১৪তম দিনে আপাতত অভিযান স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধ আরো তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও অক্সিওস। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়লে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহে চাপ তৈরি হতে পারে, এমন উদ্বেগ রয়েছে মার্কিন প্রশাসনের ভেতরে। একই সঙ্গে জ্বালানি সংকট, শরণার্থী প্রবাহ, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির বিষয়েও বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে হামলার পরিকল্পনা স্থগিত হলেও বিকল্প সামরিক কৌশল প্রস্তুত রেখেছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রয়োজন হলে দ্রুত ও বৃহৎ পরিসরে অভিযান চালানোর সক্ষমতা বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সেনাবাহিনী। এদিকে গত ২ সপ্তাহে কূটনৈতিক প্রচেষ্টাও কার্যত ভেঙে পড়েছে। সবশেষ ব্যাপক হামলায়ও ইরানকে তার সামরিক অবস্থান থেকে সরে আসতে রাজি করাতে পারেনি যুক্তরাষ্ট্র।
এর মধ্যে সৌদি জোট ও হুতিদের পাল্টাপাল্টি আক্রমণে অচল লোহিত সাগর। সংঘাত বন্ধে ওমান, সৌদি আরব, জাতিসংঘ ও হুতি প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য নতুন দফা বৈঠকে প্রস্তুতি চলছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকা ধন্যবাদ সবাইকে।